দীর্ঘ সময় ধরে সূচকের পতন, তারল্য সংকট এবং নীতিগত অনিশ্চয়তায় বাংলাদেশে পুঁজিবাজার আস্থার সংকটে ভুগছে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা বারবার ক্ষতির মুখে পড়ে দেখা যাচ্ছে বিনিয়োগ জায়গা থেকে বা বাজার থেকে সরে যাচ্ছে। প্রশ্ন উঠছে, কোথায় আসলে ভরসার জায়গাটি হারাচ্ছে বিনিয়োগকারীরা, কিংবা আস্থার সংকটটি কোন জায়গায়? সুপ্রিয় দর্শক, আমি রাবিয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের এই আলোচনাটি এগিয়ে নিতে একজন সম্মানীয় অতিথি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচিত হব তার সাথে। আমার সাথে রয়েছেন আহমেদ রশিদ লালী, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসএ। আমাদের আজকের আলোচনার বিষয়ে টানাপোড়েন পুঁজিবাজারের ভবিষ্যৎ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ। যেমনটি বলছিলাম, আসলে প্রথমেই যদি জানতে চাই যে বিগত বছরগুলোর তুলনায় গত এক বছরে পুঁজিবাজারের বর্তমান অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে বা কেমন আছে পুঁজিবাজার? ধন্যবাদ। পুঁজিবাজার খুব ভালো অবস্থায় নাই, এক নাম্বার। দ্বিতীয়ত হলো, দেখেন পুঁজিবাজার চলে কিন্তু একটা লং টার্ম পলিসির উপরে। আমি যদি এভাবে বলি যে ইভেন নিউ ইয়র্কে যে মার্জিন যে রুলটা আছে, সেই মার্জিন রুলে অন্তত 25-30 বছর ধরে কোনো চেঞ্জ নাই, 1:0.50। ঠিক আছে, এই যে 25-30 বছরের একটা রুল চলে আসতেছে, এখানে কোনো পরিবর্তন হয় নাই। আমাদের এখানে কি হয়, ফাইন টিউনিং হয়। ফাইন টিউনিং কিভাবে হয়, যে বাজারটা ভালো হয়েছে কমায় দিলাম, বাজারটা খারাপ হয়েছে একটু বাড়ায় দিলাম, যাতে লোকজন বেশি লোন নিয়ে তারা বাজারকে সাপোর্ট দিতে পারে। এইটা একটা ভুল সিদ্ধান্ত এবং একটা ভুল থিওরি। তার কারণটা হলো যে বাজারে আপনি ওই ফাইন টিউনিং কইরা কিংবা লোনের টাকা বাজারে এনে বাজারটাকে ভালো করার একটা প্রচেষ্টা, এটা ভুল তথ্য এবং টোটালি একটা ভুল চেষ্টা। বিষয়টা হচ্ছে, আপনি যে পলিসিটাই নেবেন একটা লং টার্ম পলিসি। দ্বিতীয়ত হলো যেটা, যে বাজারের মধ্যে একটা লং টার্ম পলিসি যেটা আমি বলছি, সেই পলিসি অনুসারে একজন বিনিয়োগকারী বাজারে তার টাকা ইনভেস্ট করে। সো এই যে টাকা একটা সে দেখছে যে আমি এই বছর শেষে এই রকম পেতে পারি, কিংবা সে তার একটা চিন্তা ভাবনা আছে যে এই শেয়ার আমি কিনলে হয়তো বছর শেষে এই একটা ডিভিডেন্ড পেতে পারি। তো এখানের মধ্যে যখন একটা অযাচিত হস্তক্ষেপ হয়, তখন কিন্তু কনফিডেন্স একেবারেই থাকে না সে বিনিয়োগকারী। বিকজ ধরেন আমি একটা এক্সাম্পল দেই, 5টা ব্যাংকের যে একীভূতকরণ, এখন সেই সকল বিনিয়োগকারীরা কিন্তু বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভাল দিয়েছে সেই সকল ব্যাংকে ডিভিডেন্টের জন্য। এটার ফাইনাল অ্যাপ্রুভাল কিন্তু বাংলাদেশ ব্যাংক দেয়। তখন কিন্তু এনএবি সব ঠিক ছিল, ওনারা অ্যাপ্রুভালও দিয়েছেন। সো এখন হঠাৎ করে আইসা আপনি বলতেছেন যে এটার এনএবি মাইনাস ইত্যাদি ইত্যাদি যে সকল কথা আমরা শুনছি। তো এই যে একটা হস্তক্ষেপ হলো ব্যাংকের উপরে, সেই হস্তক্ষেপের কারণে এই যে টোটাল বাজারটা একটা মানে একটা অরাজকতায় পড়ে গেল। ইনভেস্টররা মার্কেট ছেড়ে চলে যাচ্ছেন, কিংবা ইনভেস্টররা যারা বড় বিনিয়োগকারী তারা সাইডলাইনে চলে যাচ্ছেন, যে বাজারে তো কোনো ঠিকই নাই, আজকে এইটা কালকে ওইটা। তারপরে মনে করেন যে আপনি যে এনবিআর, সে এনবিআর একটা দিল যে গত 1-1.5 মাস আগে, যে 50 লাখ টাকা যাদের গেইন হয়েছে তাদের লিস্ট চাইল। তো এই যে একটা হস্তক্ষেপ হচ্ছে বাজারের মধ্যে অযাচিত, তো বিনিয়োগকারীরা তো কোনো অবস্থায় আস্থা রাখতে পারছে না যে আজকে এটা কালকে ওটা। এই কারণে পুঁজিবাজার টোটালি একটা ডিজাস্টারাস অবস্থায় চলে যাচ্ছে এবং ইনভেস্টরদের কোনো কনফিডেন্স নাই একেবারে। আমার কাছে যেটা মনে হয় যে বিএসইসি আজকে 1.5 বছর হলো, বিএসইসি অনেক কাজ করেছে। এর মধ্যে কিন্তু একটা কাজ ওনাদের মিসিং, যেটা মার্কেট ডেভেলপমেন্ট ওয়ার্ক। মার্কেটটাকে কিভাবে করা যায়, একটা সুস্থ গতিতে নিয়ে আসা যায়, সেই জায়গাটাতে কিন্তু বিএসইসির কাজ করা কিন্তু অনেক প্রয়োজন। কিন্তু সেই জিনিসটা যদি না হয়, যে বিএসইসি যদি মনে করেন যে বাজারটাকে ঠিক রাখার জন্য বাজারের অবস্থা, বাজারের যাতে সুষ্ঠু বাজার চলে, একটা হেলদি বাজার বিনিয়োগকারীরা যাতে পায়, সেই জায়গাটাতে আমার মনে হয় বিএসইসির কাজ করা
অত্যন্ত জরুরি। সো আমার কাছে অল ইন অল যদি আমি বলি তাহলে বাজারের আজকের যে অবস্থা সেটা হলো কনফিডেন্স একেবারেই নাই বললে, শূন্যের কোঠায় বললে ভুল হবে না। আমরা যদি বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করি, যে বর্তমান মূল্যস্ফীতি বা রিজার্ভ অবস্থার আলোকে পুঁজিবাজারে স্বাভাবিক স্থিতিশীলতা ফেরাতে আসলে কতটা সময় লাগতে পারে বলে আপনি মনে করছেন, কিংবা কোন ম্যাক্রো অনিশ্চয়তাগুলো সবচেয়ে বড় প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? দেখেন, একটা বিষয় হচ্ছে যে বাজার কিন্তু এই ইকোনমিটা কিন্তু মাস 2-2.5 আগে একটা ভালো গতিতে এগুচ্ছিল। এখন কিন্তু 2-1 মাস ধরে বাজারে অর্থনৈতিক যে অবস্থা, তাতে বাজার একটু মানে অর্থনীতির অবস্থা একটু ডাবাডোল হয়েছে। সে নানান কারণে হয়েছে। টোটালি যে আমাদের দেশের যে পলিটিক্যাল পরিস্থিতি, ইলেকশন হবে না হবে না, সেখানে ইনভেস্টমেন্ট যারা করেন উনারা, যারা এফডিআই আসেন বাইরের থেকে ইনভেস্ট করতে আসেন, উনারাও একটা ইসে আছে যে না এখানে যাব কি যাব না। হ্যাঁ, সো এই সকল কারণে অর্থনীতির যদি ইয়েটা ভালো থাকে, অবস্থা যদি ভালো থাকে, ডেফিনেটলি সেটার একটা প্রভাব বাজারে পড়ে। সেই জায়গাও আমরা দেখছি যে অর্থনীতির অবস্থা একটু নিম্নগামী হওয়াতে সেই জায়গা একটা ফাটল ধরেছে বাজারে, সেটার একটা প্রভাব পড়েছে। সো কাজেই আমার কাছে মনে হয় যে অর্থনীতি যদি ভালো হয়, অর্থনীতির কার্যকলাপ যেগুলো আছে, হ্যাঁ আপনার রিজার্ভ বেড়েছে, ঠিক আছে, আপনার $32 বিলিয়ন হয়েছে, বাট সেই রিজার্ভটা কিভাবে হয়েছে সেটাও একটা কিন্তু হিসাবের বিষয় আছে। আপনার $32 বিলিয়ন যেটা আমরা বলছি, এই ডলারগুলো সম্পূর্ণ কি হাতে আছে, নাকি সেখানে আরো অন্যান্য উপাদান যেগুলো আমরা দেখি সব সময়, ওই সকল উপাদান মিলে এই $32 বিলিয়ন। সো কাজেই এই জিনিসগুলা অর্থনীতির চাকা যদি না ঘুরে ঠিকভাবে, তাহলে সেটার একটা ইম্প্যাক্ট আসে। আজকে আপনি দেখেন ব্যাংকগুলোর কাছে টাকা কেউ নিচ্ছে না, এটা বাংলাদেশ ব্যাংক প্রাইভেট হিসেবে বাড়িয়ে দিয়েছে, কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে প্রাইভেট সেক্টরটা খুব উদ্বুদ্ধ হয়ে ব্যাংকের কাছ থেকে তারা ওয়ার্কিং ক্যাপিটাল নিচ্ছে। সো কিংবা স্পেয়ার পার্টসের এলসি খুলছে, এরকম অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার মানে হলো এটা দেখাচ্ছে যে অর্থনীতির চাকা খুব ভালো অবস্থায় নাই, যেটা ঘুরবে। এবং ধরেন এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, অর্থনীতি চাকা যদি সঠিকভাবে ঘুরে, সেই এমপ্লয়মেন্ট জেনারেশনও কিন্তু আমরা দেখছি এখন একটা স্থবির অবস্থায় আছে। জনাব রশিদ লালী, আপনি রিজার্ভ বাড়ার কথা বলছিলেন যে অন্যান্য উপাদান রয়েছে, অন্যান্য উপাদান বলতে আপনি কি বুঝাচ্ছেন? দেখেন, অন্যান্য উপাদান বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো যে বাংলাদেশ ব্যাংক অনেক সময় যখন মান্থ এন্ডে গিয়ে অনেক জায়গার থেকে ওনারা কালেকশন করেন, হ্যাঁ, ফরেন এক্সচেঞ্জ কালেকশন করেন, বিভিন্ন ফরেন ব্যাংক থেকে হোক ইয়ে হোক, ওখান থেকে কালেকশন করে হয়তো ওনারা ওই টোটাল ইয়েটা দেখান যে এত ডলার আছে আমার দেশে। সো এই ডলারগুলো তো বাংলাদেশ ব্যাংকের নয়, কিংবা এটা সরকারের হাতে আসে নাই। সো এই জিনিসগুলা, কারণ এই ডলার যেটা আমি নিচ্ছি বিভিন্ন ব্যাংকের থেকে, সেটা তো ফেরত দিতে হবে সেই ব্যাংকে। সো এই জাতীয় কিছু হিসাব ওনাদের থাকে, হ্যাঁ, যে মান্থ এন্ডে কোথার থেকে কিভাবে দেখায় আমরা এই এটা দেখাই। এই জিনিসটা আমি $32 বিলিয়ন সম্পূর্ণ যে বাংলাদেশ ব্যাংকের কাছে আছে, আমি সন্দিহান। আচ্ছা, আমরা দেখা যাচ্ছে যে ক্ষুদ্র এবং মাঝারি সাইজের যে বিনিয়োগকারীরা রয়েছে, তারা এখন পুঁজিবাজার থেকে সঞ্চয়পত্র বা এফটিআর এই জায়গাগুলোতে বিনিয়োগ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বিকজ দেখেন, বিষয়টা হচ্ছে যে আমি যদি আমার এফডিআর ইন্টারেস্টটা যদি বেশি পাই, তো আমি ডেফিনেটলি সেদিকেই যাব। এখন মনে করেন যে এখন উল্টাটা বলি, মার্জিন রুল যেটা, মার্জিন লোন যেটা আছে, সেই মার্জিন লোন কিন্তু 20% মতো আমাকে ইন্টারেস্ট পে করতে হয়। তাহলে একজন বিনিয়োগকারী কতখানি টাকা ওনার লাভ করতে হবে, যে লাভ করার পরে 20% যে ইন্টারেস্ট, সেটা উনি সার্ভিস করতে পারবে। সো এখানে কিন্তু বিনিয়োগকারীদের জন্য বিশাল একটা চিন্তার বিষয় আছে। ওনারা জেনে না জেনে লোন যেটা নিচ্ছেন,
সেটাতে কিন্তু একটা চিন্তা ভাবনা ওনাদের থাকা উচিত যে আমি 20% আমার ইন্টারেস্ট পড়ে যাবে, সো এই 20% আমি শেয়ার বিক্রি করে প্রফিট করে দিতে পারবো কিনা। সো এখানে কিন্তু ওনাদের একটা হিসাবের বিষয় আছে যেটা ওনারা সাধারণত ওই হিসাবে যান না। কিন্তু আমি মনে করি যে একজন বিনিয়োগকারী যে মার্জিন লোন নেবেন সেই বিনিয়োগকারীকে হিসাবটা করা অত্যন্ত জরুরি, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উনি লাইবিলিটিটা নিচ্ছেন। ব্যাংক কিন্তু তার মানে মার্চেন্ট ব্যাংক যারা লোন দিচ্ছেন তারা কিন্তু তার টাকাটা তুলে আনবেন, হ্যাঁ। সো কাজেই উনি কিন্তু ওনার ইকুইটিটার থেকে টাকা বিক্রি করে ব্যাংক নিয়ে যাবে। সো উনি যে টাকাটা খাটিয়েছেন, ধরেন 10 লাখ টাকা খাটিয়েছেন, সেই 10 লাখ টাকা 3 লাখ হয়ে যাক, ডাজেন্ট ম্যাটার, আমি আমার টাকা তুলে আনবো যে ব্যাংক লোন দিচ্ছে। সো এই জায়গাটার মধ্যে বিনিয়োগকারীদের অত্যন্ত চতুরতার সাথে চিন্তা ভাবনা করে মার্জিন লোন নেওয়া উচিত, তা নাইলে ওনারা নিঃস্ব হয়ে যাবেন, অলরেডি হচ্ছেন। সো এই জিনিসগুলা কিন্তু আমাকে যেটা বারবার বলার চেষ্টা করি যে মার্জিন লোন সবার জন্য নয়। মার্জিন লোন তাদের জন্যই যারা বড় বিনিয়োগকারী, ওনারা নিলেন। আবার আচ্ছা, মার্জিন লোনে আরেকটা বিষয় যেটা একটু বলি, সেটা হলো মার্জিন রুলের মধ্যে অনন্তকাল পর্যন্ত মার্জিন রুল লোন চলতে পারে না। সো এখানে একটা টাইম বাউন্ড হওয়া দরকার। নতুন যে ড্রাফট আসছে সেখানে কিন্তু একটা টাইম বাউন্ড হওয়া প্রয়োজন, যেটা নাই। সেটা হলো যে আপনি 2 উইকস, 3 উইকস, 4 উইকস, ঠিক আছে, 2 সেটেলমেন্ট সাইকেল, 3 সেটেলমেন্ট সাইকেল, আপনি এইভাবে যদি লোনটার সমন্বয় করেন তাহলে পরে বিনিয়োগকারীরা বেঁচে যাবে। কারণ হয় কি, অনেক সময় যে লোনটা নিয়েছেন তাতে কিন্তু লাভ হচ্ছে, বিনিয়োগকারী বেচেন না, যে আরও কয়দিন দেখি। সো ওই দেখতে গিয়ে কিন্তু তার দেখা গেছে বাজারটা আবার টার্ন অ্যারাউন্ড করছে, বাজারটা আবার পড়ে গেছে, সো কাজেই তার লস হয়ে যাচ্ছে। আমি যেটা মনে করি যে মার্জিন যে রুলের ড্রাফট হয়েছে সেখানে টাইম বাউন্ড হওয়া দরকার, আর দ্বিতীয়ত যে অফিসার মার্জিন লোনের জন্য রিকমেন্ড করছেন যে আমার ধরেন আমি অ্যাপ্লাই করলাম, সো আমার যে আপনি যদি ওটাকে রিকমেন্ড করেন যে হ্যাঁ মার্জিন লোন দেওয়া যায়, উনাকে অ্যাকাউন্টেবল হতে হবে। সো আমি কাকে লোন দিচ্ছি সে মার্জিন কল আসলে পরে উনি সেই কলটা টাকাটা দিতে পারবেন কিনা আমাকে, সেই জিনিসটার জন্য সেই অফিসার যে উনাকে অ্যানালাইজ করে দিচ্ছে, হ্যাঁ, যে রিকমেন্ড করছে, উনাকে অ্যাকাউন্টেবল হতে হবে। এই দুইটা জিনিস এই মার্জিন রুলে খুব প্রয়োজন। আদারওয়াইজ মানে কেউ সেটা লাইবিলিটি নিচ্ছে না, তো আলটিমেটলি লাইবিলিটি গিয়ে পড়ছে সেই বিনিয়োগকারীর উপরে যে লোন নিয়েছেন। সো কাজেই যারা রিকমেন্ডিং অথরিটি, সেই অফিসারটাকে অ্যাকাউন্টেবল করতে হবে যে তুমি ওকে যে লোনটা দিলা, এখন এটা ব্যাড লোন হয়ে গেছে। সো কাজেই এটা এখন কারণটা হয়েছে কি, দেখেন আপনার যে কোম্পানি লোন দিচ্ছে সেই কোম্পানি কিন্তু তার টাকাটা নিয়ে যাচ্ছে, বাজারে যাই হোক, বাজার নষ্ট হোক, হোক, সে টাকাটা নিয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা আমি এক্সাম্পল দিই। আমি যখন ব্যাংকে ইনভেস্ট করলাম তখন আমি ক্যাটাগরি ব্যাংকে কিন্তু ইনভেস্ট করেছি। এখন হঠাৎ করে সেটা আপনারা শূন্য করে দিলেন শেয়ারটা। সো এই যে একটা পরিস্থিতি একীভূতকরণের, এই জিনিসটাও কিন্তু, যদিও গভর্নর সাহেব বলেছেন যে ওনারাও পাবেন কিছু, সো কাজে এই জিনিসটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমি অ্যাজ এন ইনভেস্টার আমি কিন্তু সেখানে কোনোভাবেই দায়ী না, বিকজ বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভাল করেছে অ্যাকাউন্টস, এসিসি অ্যাকাউন্টস অ্যাপ্রুভাল করেছে, ঠিক আছে, এবং তারপরে আমি কিন্তু এই এনএবি 0 শেয়ারে ইনভেস্ট করি নাই। আমাকে যে সকল অ্যাকাউন্টস দেখেছি ওই অ্যাকাউন্টসের উপরে ভিত্তি করে আমি কিন্তু ইনভেস্টমেন্টে গেছি। সো এই জিনিসগুলো কিন্তু বিনিয়োগকারীদের উপরে দোষ চাপায় দেওয়াটা কোনো অবস্থায় ঠিক না। আমরা আবার আমাদের আলোচনায় ফিরবো। জনাব রশিদ লালী, আপনি একটু আগে বলছিলেন যে এনবিআর কিছু বিনিয়োগকারীদের লিস্ট চেয়েছে যারা হচ্ছে 50 লাখের উপরে গেইন করেছে। এই বিষয়টি আসলে বিনিয়োগকারীদের উপর কতটা প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? পুঁজিবাজার কি বিনিয়োগকারী হারাবে? দেখেন, 50 লাখ টাকার উপরে যেটা আমি বলেছি সেটা হয়তো
ম্যাক্সিমাম কত 50-60 জন হবে, কিন্তু এই 50-60 জনের লিস্ট নিতে গিয়ে টোটাল বাজারে একটা প্যানিকের সৃষ্টি হয়েছে। সো এই যে একটা প্যানিক সৃষ্টি হলো, এটার প্রয়োজন ছিল না, কারণ আপনার 3 মাস পরে রিটার্ন দাখিলের সময় চলে আসছে। সো এই 3 মাস আগে আপনি এরকম একটা চাইলেন, সেটা মিনিংলেস আমার কাছে। আপনি ওই রিটার্নগুলো পেতেন, ওইটা যাচাই বাছাই করে দেন আপনি এটা চেতে পারতেন, কিন্তু রিটার্ন দাখিল হবে ডিসেম্বর মাসে, আপনি সেপ্টেম্বর মাসে চেয়ে বসলেন। এই জিনিসটা খুব মানে আই ডোন্ট নো এটা কিভাবে, হাউ টু ডিসক্রাইব দিস, বাট এটা ইভেনচুয়ালি কিন্তু একটা প্যানিকের সৃষ্টি করেছে। বাট তার পরবর্তী পর্যায়ে যখন অনেক কথাবার্তা হলো এ নিয়ে, তখন ওনারা বিষয়টা স্থগিত করেছে, এখন কাউকে দিয়ে লাগবে না। সো আমার মনে হয় এই যে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া উইদাউট ডিসকাসিং উইথ এসইসি, যে এসইসি গ্রাউন্ড লেভেলে ওনারা সব কিছু দেখেন, সো ওনাদের সাথে আলোচনা না করে এরকম একটা সার্কুলার দেয়া, এইটা আমার মনে হয় অযাচিত একটা হস্তক্ষেপের শামিল। আমরা যদি এভাবে দেখি যে আইএমএফ এর তহবিল বা সংশ্লিষ্ট অর্থনৈতিক যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়িত হয়, তাহলে বাজারে কি ধরনের পজিটিভ শক আশা করা উচিত এবং কি ধরনের শেয়ার বা সেক্টর প্রথম রিলিফ পাবে বলে আপনি মনে করছেন? দেখেন, আইএমএফ এর বিষয়টা আমি বলি, ওরা তো অনেক কিছু চায়, কিন্তু এটা দেখতে হবে আমাদের দেশের উপরে এটার প্রভাব কি হবে, কোন সেক্টরের উপরে কি একটা প্রভাব হবে, এটা একটা অ্যানালাইসিস করে বাংলাদেশ ব্যাংক সেটাকে বুঝে হয়তো মানে ক্রমান্বয়ে সেটা করুক, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যদি অ্যাট এ টাইম সব যদি করতে চায় বাংলাদেশ ব্যাংক, তাহলে কিন্তু এটার একটা খারাপ প্রভাব কিন্তু পুঁজিবাজারের উপরে পড়বে। আমি যেটা মনে করি যে বাংলাদেশ ব্যাংক ওনারা যা চাচ্ছেন সেটার একটা পরীক্ষা নিরীক্ষা করে, মোস্ট সেন্সিটিভ বাজার হলো পুঁজিবাজার, সো সেই বাজারটার উপরে কি প্রভাব পড়ে সেইটার উপরে নির্ভর করে এইটা আগে না এটা পরে, সেটা ওনাদের সাথে একটা ডিসকাশন করে একটা রিজলভ করা দরকার বলে আমি মনে করি। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে দেশীয় বিনিয়োগকারীদের সাথে সাথে বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও কমে যাচ্ছে, এই বিষয়টি নিয়ে যদি একটু আলোচনা করি। দেখেন, বিদেশি বিনিয়োগকারীরা কয়েকটা জিনিস ওনারা বিনিয়োগ করতে এসে দেখেন। সেটা প্রথমত হলো যে আইন কানুনের অবস্থা কি রকম, জুডিশিয়ারির অবস্থা কি রকম, কি বিহেভিয়ার, আর 3 নম্বর হলো যে আমার দেশের যে ফরেন কারেন্সি সেইটা কতখানি আপনার যে আছে একটা বজায় রাখছে, একটা জায়গা বজায় রাখছে। লাইক ফর এক্সাম্পল, যদি আমার বিদেশি কারেন্সির মার্কেটটা উঠানামা বেশি করছে, সেই জায়গায় ওনারা কিন্তু আসতে চান না। আর যদি বৈদেশিক মুদ্রা আমাদের স্থিতিশীল থাকে, তাহলে পরে ওনারা আকৃষ্ট হন। এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, আমাদের ইদানিং বৈদেশিক মুদ্রার বাজারটা একটু স্থিতিশীল আছে বটে, কিন্তু এর আগে কিন্তু সেই স্থিতিশীলতা ছিল না। হ্যাঁ, সো এই একটা কারণ। দ্বিতীয় কারণ জুডিশিয়ারির কি অবস্থা। তৃতীয়ত হইল আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। সো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে খুব ভালো সেই কথা কিন্তু আমরা বলতে পারি না। ওনারাও কিন্তু অবজার্ভ করছেন যে ল অ্যান্ড অর্ডার, জুডিশিয়ারি এগুলোর কি অবস্থা রয়েছে। সো কাজে আমার কাছে মনে হয় যে বিদেশি বিনিয়োগকারীরা এই জন্য একটু হাত গুটিয়ে বসে আছেন। আপনি লক্ষ্য করেন এফডিআইও কিন্তু খুব বেশি আসছে না, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটাকে আমরা বলি, যে সেইগুলোও কিন্তু খুব বেশি আসতেছে না। এখন তো ধরেন সরকার একটু বেকায়দায় পড়ে গেছে যে এই অবস্থায় ওনারা কি সিদ্ধান্ত নেবেন, আমরা যেটা পত্রপত্রিকায় দেখছি। সো কাজেই এই জিনিসগুলো আমার মনে হয় বৈদেশিক বিনিয়োগকারীরা খুব কঠিনভাবে এগুলো দেখেন। জনাব রশিদ লালী, আমরা যদি কর্পোরেট পারফরমেন্স ও স্বচ্ছতার দিকে নিয়ে কথা বলি, তাহলে অনেক কোম্পানি লভ্যাংশ ঘোষণা না করে বছর পর বছর তালিকাভুক্ত থাকছে, এর দায় কার? দেখেন, ডেফিনেটলি এর দায় আমাদের রেগুলেটরদের। তবে আমি মনে করি যে ঠিক আছে, এখন ধরেন এখন যে অবস্থা আছে, হয়তো অনেকগুলো কোম্পানি হয়তো ডিক্লারেশন দিয়েছেন, কিন্তু সেই ডিক্লারেশন অনুযায়ী তারা ডিভিডেন্ডস ক্যাশ আউট করতে পারছেন না।
সো কাজে আমার মনে হয় যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বিএসইসি ওনাদের সাথে মিটিং করা দরকার, মিটিং করে ওনাদের কি প্রবলেম সেগুলো শোনা দরকার, এবং এই ডিভিডেন্ড যে ওনারা ফেল করলেন দিতে, সেই জায়গাটা ওনাদের সাথে আলোচনা করে কবে নাগাদ দিতে পারবে একটা টাইম ফ্রেম তারা করে তারপরে একটা সিদ্ধান্ত বিএসইসিকে নেওয়া উচিত, যাতে করে ওরাও একটু স্বস্তি পাক, দেয়ার একটু সময় বাড়িয়ে দেওয়া, যেভাবে হোক এই জিনিসগুলো আলাপ আলোচনা করে তারপরে আপনার এই সিদ্ধান্তগুলো নেওয়া দরকার। তা না হলে মনে করেন যে ওনাদেরকে জেড গ্রুপে আপনি যদি ডিমোট করে দেন তাতে ওনারা দায় সারা, ঠিক আছে না? সো দায় সারা না হতে দেয়া এক, আর দ্বিতীয়ত ওনাদেরও একটা উইন উইন সিচুয়েশনে টাইম বাড়িয়ে দেয়া কিংবা কিছু একটা করে ওনাদের সাথে একটা আলোচনা করে একটা স্বস্তি দিয়ে বিনিয়োগকারীরা যাতে টাকা পান সে ব্যবস্থা করা। দেখা গেল যে নন পারফর্মিং কোম্পানিগুলোকে পুনর্গঠন বা ডিলিস্ট করার ক্ষেত্রে কি বাজারে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, এই বিষয়টা কিন্তু অনেকে খুবই অবহেলিতভাবে দেখে। ওকে, দেখেন ডিলিস্টিং রেগুলেশনটা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে যেটা আছে সেটা খুবই উইক একটা রেগুলেশন। আপনি সঠিকভাবেই বলেছেন যে এইটা সবসময় আলোচনায় আসে, কিন্তু আনফর্চুনেটলি এই যে রেগুলেশনটা এইটাকে যুগ উপযোগী করা হয় নাই। সেইটা কি আমি একটু বলি, সেটা হলো যে নাম্বার ওয়ান হলো যে দেখেন, আমি যদি ইন্ডিয়ান এক্সপিরিয়েন্সটা নেই তাহলে ইন্ডিয়ায় কীভাবে ওখানেও ডিলিস্টিং হচ্ছে, রেগুলার হচ্ছে। সো ওই এক্সপিরিয়েন্সটা হলো এরকম যে কোম্পানি ডিলিস্টিং হবে তাকে 6 মাস আগে নোটিশ দিতে হয়। 6 মাস আগে নোটিশ বিএসইসি ওখানে যেটা সেবি, সো সেবি ওনাদেরকে নোটিশ দেয়, যারা ইনভেস্টার ওনারাও নোটিশ পান, এবং ওই নোটিশটা পাবার পরে এবার সেবি যেটা করে সেটা ওখানে একটা ভ্যালুয়ার বসান, সেই কোম্পানিতে একটা ভ্যালুয়ার বসান, এবং সেই ভ্যালুয়ার সেখানে একটা ভ্যালুয়েশন, ফেয়ার একটা ভ্যালুয়েশন করে যে কত বাকি দেনা দানা কত আছে, কিংবা তারপরে সবগুলো একটা ভ্যালুয়েশন করে তারপরে শেয়ার হোল্ডাররা কী পরিমাণ টাকা পাবেন এইটাও সেখানে কিন্তু ওনারা নির্ণয় করেন, যে এইটা করার পরে শেয়ার হোল্ডাররা এই টাকা, তখন এই জিনিসটা ওনাদের কাছে ওনারা নিউজ দেন যে ভাই একজন বিনিয়োগকারী শেয়ার প্রতি এত টাকা পাবে। এরপরে জিনিসটা আস্তে আস্তে ডিলিস্টিংয়ের দিকে যায়, এবং ডিলিস্টিং হয়ে যাবার পরে ওই কোম্পানি যেহেতু 6 মাস আগে ভ্যালুয়ার বসাইছে, এখন ওই ভ্যালুয়ারই কিন্তু সেগুলো সব কোম্পানির সব কিছু দেখছেন, অ্যাডমিনিস্ট্রেশন সহ। সো কাজেই তখন ওনাদের হাত থেকেই বিনিয়োগকারীদের পেমেন্টটা চলে আসে। সো বিনিয়োগকারীরা কিন্তু কোনো অবস্থায় ওখানে ক্ষতিগ্রস্ত হন না ডিলিস্টিংয়ের পরে। আমাদের এখানে তো ডিলিস্টিং অনেক কোম্পানি এমন আছে যারা চান যে ডিলিস্টিং হয়ে যায়, এই বিপদ থেকে বাইরে চলে যায়, কিন্তু ইন্ডিয়ান সিস্টেম যেটা সেটা খুবই ভালো, এবং আমার কাছে মনে হয় যে আমাদের ডিলিস্টিং রেগুলেশন যেটা নায়ের মতোই আছে প্রায়, সেই জায়গার থেকে আমরা এখন যুগ উপযোগী করা উচিত ডিলিস্টিংটা, কারণ ডিলিস্টিং হওয়া খুব জরুরি, এটাও ঠিক। বাট সেটার আগে আইন কানুন সবগুলো ঠিক করা প্রয়োজন, এবং সেখানে আমরা ইন্ডিয়ান এক্সপিরিয়েন্সটা নিতে পারি, যেখানে বলা আছে যে বিনিয়োগকারীরাও তাদের কম্পেনসেশনটা পাবেন। আপনি আইন কানুন নীতিমালার কথা বলছিলেন, আমরা যদি নীতিমালা এবং নিয়ন্ত্রক সিদ্ধান্তের প্রভাবের কথা বলি, সেক্ষেত্রে বাজার রুল চেঞ্জের ফলে ব্রোকারেজ হাউস ও লিকুইডিটি প্রোভাইডারদের ঝুঁকি বা প্রোফাইল কিভাবে বদলেছে, বা এই ঝুঁকি কমাতে আসলে আমাদের কি নির্দেশনা বা প্রণোদনা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখেন, ঝুঁকি কিন্তু দুদিকেই কমাতে হবে। একটা হলো যারা স্মল ইনভেস্টর, যারা বিনিয়োগকারী, ওনাদের ঝুঁকিটা যেমন আমাদেরকে কমাতে হবে, সিমিলারলি যারা লোন দিচ্ছেন তাদের ঝুঁকিটাও কিন্তু কমাতে হবে। আমি একতরফাভাবে কোনো আইন কিন্তু করা যাবে না। সো কাজে এখন যে জিনিসটা হচ্ছে যে যারা লোন দেন তারা ওনাদের টাকা তুলে নেওয়ার জন্য, ইনভেস্টাররা বিপদে পড়ুক, ইনভেস্টাররা যাই হোক আমার টাকা আমি তুলে আনি, নো, এটা এইভাবে হওয়া উচিত না। বিনিয়োগকারী যারা লোন নিয়েছেন তাদের দিকেও আপনাকে চাইতে হবে, এবং সেই জন্য আমি বারবার বলার চেষ্টা করছি। দেখেন, এখানে আরেকটা রিলেটেড একটা আমি বলি,
আমি কোনো লোন নেই নাই, হ্যাঁ, বাট হয় কি আমি যখন ফোর্স সেলগুলো আসে, বিভিন্ন যারা লোন দিয়েছে তারা যখন ফোর্স সেলে আসে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে বাজারটা প্রভাবিত হবার কারণে আমি লোন না নিয়েও কিন্তু আমি ভুক্তভোগী, আমি লোনটা না নিয়েও কিন্তু আমি ভুক্তভোগী হয়ে যাচ্ছি, বিকজ টোটাল মার্কেটটাই ফল করছে। সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে আমি যে লোন দিলাম, এই লোন আমি আদায় করার জন্য ফোর্স সেল দিলাম, এখন এই ফোর্স সেল যেটা দিলাম পুরা বাজার প্রভাবিত হচ্ছে, যার ফলে যারা লোন নেন নাই ওনারাও প্রভাবিত হচ্ছে, ওনাদের শেয়ার ভ্যালু কমে যাচ্ছে। সো এইটা একটা খুব টেকনিক্যাল একটা জিনিস, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা যে ড্রাফট এসছে এইটারও একটা প্রতিফলন হওয়া দরকার, কারণ আপনি যেটা বললাম সে আপনি যুগ যুগান্তর ধরে আপনি এটা চালাতে পারবেন না, আপনার যে অ্যাকাউন্ট সেটা টাইম বাউন্ড যদি হয় মনে করেন, তাহলে হবে কি, তো আপনার ম্যাচিউরিটি একদিকে এক সময় হচ্ছে, আমার ম্যাচিউরিটি এক সময় হচ্ছে, তো ফোর্স সেলটা একটা পরিমাণ মতো আসে যেটা বাজারটা অ্যাবজর্ব করতে পারে। কারণ সব ইনস্টিটিউশন যদি একসাথে সেল প্রেশার দিয়ে দেয় তো বাজারটা তো থাকবে না, বাজার ধাম করে পড়ে যাবে। জনাব রশিদ লালী, আপনি বারবার মার্জিন লোনের কথা বলছিলেন, সেক্ষেত্রে নিয়ন্ত্রকটা যদি পুনরায় নিয়ম সংশোধন করে তাহলে এটা বাজারে কি সম্ভাব্য তারলতা আনবে? কিংবা দেখা যাচ্ছে গত সপ্তাহে মার্জিন নিয়ম সংশোধনের পরে জোরপূর্বক কিছু বিক্রি তীব্র হয়েছে। এক্স্যাক্টলি, আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, লোনের টাকা দিয়ে বাজার ঠিক হয় না, ঠিক আছে, বাজার ঠিক হয় সেভার্স মানি দিয়ে, যারা সেভিংস করেন ওই টাকাটা বাজারে আসতে হবে, ওই টাকা যদি বাজারে আসে তাহলে পরে বাজারটা একটা গতি পায় কিংবা বাজার একটা শক্তিশালী পায়ের উপরে দাঁড়ায়। বাট যদি আমি লোনের টাকা যদি অ্যাকুমুলেট করে আমি বাজারে ইনভেস্ট করে বাজারটাকে ঠিক রাখতে চাই, জীবনে হবে না। লোন সবসময় বাজারকে ক্ষতি করবে। সো আমার বাজারকে যদি ঠিক করতে হয়, ভালো রাখতে হয়, তাহলে আমাকে সেভার্স মানি বাজারে আনতে হবে। যারা সেভিং করছেন, হয়তো 50,000, 1 লাখ, 2 লাখ যে সেভিং আছে, ওই সেভিং দিয়ে বাজারে ইনভেস্ট করতে হবে। ওনারা শুধু ডিভিডেন্ডের উপরে নির্ভর করে। এটা তো বিনিয়োগটা রিস্ক মনে করে। কোনটা? এই যে সেভিংসটাকে বিনিয়োগ করা। না, এখানে একটা ফর্মুলা বলি। আমার ধরেন 10 লাখ টাকা সেভিং আছে, আমি কতখানি ইনভেস্ট করব পুঁজিবাজারে, বিকজ পুঁজিবাজার ইজ এ রিস্কি বাজার। সো আমি কতখানি পুঁজিবাজারে বিনিয়োগ করব সেটারও একটা কিন্তু থিওরি আছে, সেটা হলো ম্যাক্সিমাম আপনি আপনার সেভিংসের 60% পর্যন্ত আপনি পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারেন, কারণ 40% আপনাকে যে কোনো আপদ বিপদের জন্য রাখতে হবে। কেন রাখতে হবে? আপনার বাচ্চার জন্মদিন আসলো, আপনার কারোর বিয়ে হলো, হ্যাঁ, সো ওই সময়ের জন্য আপনাকে 40% সেভিংস সব সময় রাখতে হবে। বাকি টাকা আপনি বিনিয়োগ করেন পুঁজিবাজারে, নো প্রবলেম। কিন্তু আমরা করি কি, সর্বস্ব ইনভেস্ট করে ফেলি, করার পরে আবার ওইটার উপরে আবার লোন নেই, আবার ওই লোন পরিশোধ করার জন্য জুয়েলারি বেচে ফেলাই। এইখান থেকে আমাদেরকে বেরোতে হবে। আমি আমার সর্বস্ব যদি বিনিয়োগ করে দেয়, হাইলি রিস্কি। আপনাকে বিনিয়োগ করতে হবে 60% অফ ইউর সেভিংস। আর এখানে যদি আপনি এই কাজগুলা করতে ব্যর্থ হন একজন বিনিয়োগকারী, তাহলে ওনার ইনভেস্ট করার প্রয়োজন নাই, কারণ আপনি 100% কোনো সময় পুঁজিবাজারে বিনিয়োগ করাটা সঠিক সিদ্ধান্ত নয়। জনাব রশিদ লালী, আমি আবার আপনার কাছে আসতে চাই, যদি কর্পোরেট ফান্ডামেন্টাল নিয়ে কথা বলতে চাই। এবার দেখা গেছে সম্প্রতি ও ব্যালেন্স শিট দুর্বল ও কোম্পানিগুলোর ডিফল্ট ঝুঁকি বেড়ে গেলে কোর প্রাইভেট লেনদেনের উপর কোন সিস্টেমটি ঝুঁকি দেখা দিতে পারে বা রেগুলেটর কিভাবে এগুলো আসলে মনিটরিং করতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখেন, বিষয়টা হচ্ছে যে আমাদের যে অডিট সিস্টেমটা অনেক পরিবর্তন এসছে অডিট সিস্টেমে, হ্যাঁ, নো ডাউট উইথ দ্যাট। এখন সিচুয়েশনটা হলো যে আমাদের বিনিয়োগকারীদের মূল জায়গাটা কি, একটা স্বচ্ছ ব্যালেন্স শিট যদি ওনারা দেখেন। সো এখন স্বচ্ছ ব্যালেন্স শিট যদি আমরা অডিটরের মাধ্যমেই তো পেতে হবে। সো সেইটা যদি না পাই, একটা বাজার যদি সেই জিনিসটা না পায়, তাহলে পরে একটা প্রবলেম। কিন্তু এখন ধরেন আমাদের
আগের যে সিস্টেমটা ছিল সেটা হলো যে 2-3টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাতো অনেকে, হ্যাঁ। সো অনেক কোম্পানি, সো 2-3টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন বানাতো তখন একটা প্রবলেম হতো যে ব্যাংকের জন্য একটা রিপোর্ট, এসএসসির জন্য একটা রিপোর্ট, বাংলাদেশ ব্যাংকের জন্য একটা রিপোর্ট। সো এই যে 3টা রিপোর্ট 3 জায়গায় 3 রকম দিচ্ছে, কারোর সাথে কোনো ট্যালি করার কোনো জায়গা কিন্তু থাকতো না, হ্যাঁ। সো ব্যাংক কিন্তু ব্যাংকের যে ফ্লাওয়ারি একটা অডিট রিপোর্ট বানায় দিল, ব্যাংক তো খাট করে টাকা দিয়ে দিল, একটা ফ্লাওয়ারি একটা করছে অডিট রিপোর্ট। তো এই জায়গার থেকে এখন আমরা কিছুটা স্বস্তি পাচ্ছি যে এটা অবশ্য অনেক দিন আগে, এটা 2-3 বছর আগের থেকে এটা নিয়ে আমরা কাজ করছিলাম, সেটা হলো যে অডিট রিপোর্ট একটা করা যায় কিভাবে। নাও সেটার জন্য একটা ধরেন আমি সাধারণ ভাষায় বলি যে একটা অডিট রিপোর্টের ব্যাংক বানানো হয়েছে। সো আমি ওই অডিট রিপোর্টটাকে ওই ব্যাংকে আমি দিয়ে দিচ্ছি, জমা করে দিচ্ছি। এখন ব্যাংকের যদি প্রয়োজন হয় তাহলে ওই কোড নাম্বার দিয়ে ব্যাংক ঢুকে ওই আমার অডিট রিপোর্টটা ওনারা যাচাই বাছাই করতে পারেন। এসএসসির প্রয়োজন হলে এসএসসি ওই কোড নাম্বার দিয়ে ঢুকে নিতে পারে। সো এই করার পরে এখন খুব রেয়ার, হয়তো খুবই কম এরকম অডিট রিপোর্ট, একটা ভুল ভ্রান্ত অডিট রিপোর্ট জমা হচ্ছে। এইটা কিছুটা স্বস্তি পেয়েছি। তারপরেও ধরেন এই যে 5টা ব্যাংক, এটা একটা ক্লাসিক এক্সাম্পল, হ্যাঁ। সেটা হলো যে গত বছর পর্যন্ত তারা ডিভিডেন্ড দিয়েছে, গত বছর পর্যন্ত তারা এনএভি দেখিয়েছে 15 থেকে 22 টাকা পর্যন্ত ব্যাংক ভেদে। সো এই যে একজন বিনিয়োগকারী ওই জিনিসগুলো দেখেই তো বিনিয়োগটা করেছে, কিন্তু দেখেন আপনার সেখানে জালিয়াতি ছিল, যেটা হয়তো বাংলাদেশ ব্যাংক এখন ধরেছে সেটা। সো এখন দেখেন ভিতরে ভিতরে কত কিছু যে আছে একটা অডিট রিপোর্টে, সাধারণ মানে অ্যাকাউন্টেন্টরাই ধরতে পারে না অনেক ক্ষেত্রে। তো সাধারণ বিনিয়োগকারী আমরা যারা আছি খালি চোখে সেটা ধরা সম্ভব না। এটা ধরেন বিদেশি অডিটরদেরকে নিয়ে বাংলাদেশ ব্যাংক এই কাজটা করেছে, হ্যাঁ, সেগুলা কি অবস্থায় আছে। সো কাজেই এইটা তো সবার পক্ষে সম্ভব না। সো কাজেই কর্পোরেট যে বিষয়টা আছে সেটা মোস্টলি একটা অডিট রিপোর্টের উপর নির্ভর করে, ওইটাই আমরা অ্যানালাইসিস করি যে ক্যাশ ফ্লো কেমন আছে। এটা বেসিক জিনিসই ক্যাশ ফ্লো। তো এই জিনিসগুলো যদি আমরা যখন অ্যানালাইসিস করি একটা ফেক ফিগারের উপরে, তখন তো আমাদের অ্যানালাইসিস ভুল টোটালি, কারণ আমার ফিগারটাই তো ভুল। সো এই জন্য একটা সবচাইতে একটা কর্পোরেট হাউসের স্থিতি কি অবস্থায় আছে সেটা জানার জন্য একটা অডিট রিপোর্ট গন্ডগোল হইলে তো সব বিলীন হয়ে যায়। আমরা যদি নেগেটিভ শক সিচুয়েশন নিয়ে কথা বলি, তাহলে যদি রাজনৈতিক অবস্থা আরো স্থিতিশীল হয় এবং বৈদেশিক বিনিয়োগ শোষিত হয়, তাহলে বাজার ক্যাপ এবং লিকুইডিটি 3 থেকে 6 মাসে কি রকম পতন দেখাতে পারে বলে মনে করছেন? কারণ সাম্প্রতিক মাসে ডিএসইএক্স এ বড় পতন এবং বাজার ক্যাপ সংক্ষিপ্ত হওয়ার একটি খবর আছে। দেখেন, নাম্বার 1 জিনিস হলো যদি ইকোনমিটা ঠিক থাকে, ইকোনমিতে যদি গ্রোথ থাকে, ইকোনমির যদি এফডিআইস কিংবা ফরেন এক্সচেঞ্জ কিংবা এইগুলো যদি সঠিকভাবে মুভমেন্ট করে, বাজারে মানে কর্পোরেটগুলো যদি প্রোডাকশন ঠিক মতো দিতে পারে এবং সেখানে যদি লাভ করতে পারে, তাহলে পরে কিন্তু এইটা একটা আলাদাভাবে আপনি অন্যরকম একটা সিচুয়েশনে যাবেন। কিন্তু যদি এই জিনিসগুলো হ্যাম্পার্ড হয়, একটা কর্পোরেট যদি সঠিকভাবে তার প্রোডাকশন না করতে পারে, সঠিকভাবে যদি মার্কেটিং না করতে পারে, তাহলে কিন্তু তার যে প্রফিটেবিলিটিটা সেটা কিন্তু কমে যাবে, ক্যাশ ফ্লো সেটার উপরে প্রভাবিত হবে। সো কাজেই কারণ তার তো লোন আছে, লোন তো ঠিকই দিতে হবে, ইন্টারেস্ট সার্ভিস ঠিকই করতে হবে, কিন্তু তার প্রোডাকশন যদি লো হয়ে যায়, না বাড়ে, তাহলে কিন্তু একটা বিপজ্জনক অবস্থা হবে। তো সেই জন্য অর্থনীতির চালিকা শক্তি যেটাকে আমরা প্রাইভেট সেক্টর বলি, সেই প্রাইভেট সেক্টর যদি ঠিকমতো কাজ না করে কর্পোরেট হাউসগুলো,
তাহলে কিন্তু এই একটা বিপদ সামনে কিন্তু আসবে এবং এই বিপদটার জন্য পুঁজিবাজারও ব্যাঘাত ঘটবে। এক্ষেত্রে মানে এই যে অর্থনৈতিক সংস্কার, কি ধরনের সংস্কার হওয়া উচিত বলে আপনি মনে করছেন, মানে মাঝারি ও দীর্ঘমেয়াদে পুনরুদ্ধার নিশ্চিত করতে? দেখেন, আমাদের যে জিনিসটা করা উচিত সেটা হলো যে একজন কর্পোরেট হাউসকে তার ব্যবসা স্বাধীনভাবে করতে দেয়া এবং তার উপরে ট্যাক্সের যে ট্যাক্স রিজিম এই জিনিসটাও ঠিক করতে হবে। তার কারণ হয় কি, যে ট্যাক্স দিচ্ছেন উনার উপরে উনার ফাইলই কিন্তু উনারা খুলে বসে থাকেন, আর যে সকল লোকজন ট্যাক্স দেন না তাদের কোনো ফাইলও নাই, সো তাদের কোনো কিছুই নাই দেখার মতো। তো প্রবলেমটা হয়েছে কি, আমি সঠিকভাবে ট্যাক্স দিয়েছি, ট্যাক্সে পেমেন্টের সার্টিফিকেট আমার কাছে আছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে কি যে আমারই ফাইল ওনারা খুলে বসে আছেন, হ্যাঁ, ক্লেম আসতেছে। সো কাজেই এই সিচুয়েশন থেকে আমাদেরকে বের হতে হবে। এই এনবিআর এর বড় একটি ভূমিকা রয়েছে এক্ষেত্রে। এনবিআর এর একটা বিশাল ভূমিকা আছে। এনবিআর ভূমিকা মানে কি, এনবিআর এর তো তার লক্ষ্যমাত্রায় তার কালেকশন করতে হবে, সেটাও আছে। বেসিক জিনিস হলো, আমি যখন বাজেট করছি তখন এনবিআর কত লক্ষ্যমাত্রা ওনারা ইজিলি করতে পারেন, আহরণ করতে পারেন বাজার থেকে, সেটা একটা খুব সঠিকভাবে নির্ণয় করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমি যদি এমন একটা ফিগার বলে দিলাম যে 5 লক্ষ কোটি টাকা আমি আদায় করব, তো এই ফিগারটা আপনি আদায় করতে পারছেন না, কয়েক বছর ধরেই আমরা দেখছি সেটার। সো কাজেই এই জিনিসগুলোকে আমার মনে হয় প্র্যাকটিক্যালি একটু চিন্তা করে আমার বাজেটের মধ্যে সেই জিনিসটা প্রকালন করতে হবে। তার কারণটা হচ্ছে এমন একটা জিনিস না দেয়া যেটা আদায় করাটা, কিন্তু কালেকশন করাটা একটা ডিফিকাল্ট সিচুয়েশনে চলে যায়। এইটা এনবিআর এর উপরে বিশাল একটা চাপ। বর্তমান সময়ে যে এনবিআর এর যে সংস্করণ হয়েছে, এতে কতটা আশা করতে পারি যে এনবিআর থেকে আসলে ভালো কি দিক আসতে পারে, বা টার্গেট তারা ফিল আপ করতে পারবে কিনা এবার? ওই যে বললাম, আপনি বাজেটে যে টার্গেটটা দেবেন সেই টার্গেটটাই তো মূল জিনিস। আপনি একটা মানে অযাচিত একটা টার্গেট দিয়ে দিলেন যে এইটা করতে হবে, এনবিআর এর পক্ষে সেটা সম্ভব নয়। তার কারণটা হলো যে আপনার তো একটা লিমিটেশনস আছে। আপনার আজকে আপনার ট্যাক্স পেয়ার কয়জন, সেটাকে বাড়ান, সেটাকে বাড়াতে হবে। এখন তো চেয়ারম্যান সাহেব, এনবিআর চেয়ারম্যান সাহেব একটা নিয়েছেন যে যারা ট্যাক্স দেন না কিংবা যারা ট্যাক্স জিরো ঘোষণা দিয়েছেন তাদেরকে ধরা এবং তাদের সাথে করা। সো কাজেই বাংলাদেশের অবস্থা প্রেক্ষাপটে দেখেন, একটা ভালো একটা মুদি দোকানও কিন্তু 1 লাখ টাকা সেল করে এবং ওর দোকানে অন্তত 15 লাখ টাকার মালামাল আছে। সো আমার কথা হচ্ছে, যদি আপনার একটা টিম করে দেয় এনবিআর যে ভাই এই এরিয়াতে যত দোকান আছে আপনি বেশি না ভাই 500 টাকা করে আপনি বছরে দেন, তো 500 টাকা করে যদি উনি বছরে দেয় তার জন্য খুব বড় কিছু নয়, কিন্তু উনি ট্যাক্স নেটে চলে আসলেন। ওয়ান্স উনি ট্যাক্স নেটে চলে আসলেন, এরপরে করেন না 3-4 বছর তার কাছ থেকে 500 টাকা নেন না, তারপরে উনি নিজেই এটা বুঝবে জিনিসটা। আস্তে আস্তে আপনার ট্যাক্স নেট বাড়ান, ট্যাক্স বাড়বে, আপনার আদায়টাও ভালো হবে। এখন তো আদায়টাও ভালো হচ্ছে না। তো এইসব আমার মনে হয় করা দরকার। আদারওয়াইজ আপনি ট্যাক্স নেট বাড়ানো খুব ডিফিকাল্ট। ট্যাক্স নেট না বাড়াতে পারলে প্রেশারটা যারা ট্যাক্স দেয় তাদের উপরেই আসবে ঘুরে ঘুরে। আমাদের এখন সর্বোপরি যদি আমরা জানতে চাই যে আসলে বিনিয়োগকারীদের আস্থা কিভাবে ফেরানো উচিত, বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের কিনে আমার কিভাবে কাজ করা উচিত? দেখেন, বিদেশি বিনিয়োগকারীরা তখনই আসবে যখন আপনার লোকাল বাজারটা যখন ভাইব্রেন্ট হবে। এখন আপনার লোকাল বাজারই তো ডাউন ট্রেন্ড হয়ে গেছে, তো এইটাকে ভাইব্রেন্ট করতে হবে। দীর্ঘদিনের একটা সমস্যা, এটা গত কয়েক বছর ধরে আমরা এই অবস্থায় দেখছি। গত 1 বছরে তো খুব একটা পরিবর্তন হয়নি। এখন ফিউচার আমরা কি চিন্তা করতে পারি যে আসলে এই টানাপোড়েনের এই ভবিষ্যৎ, পুঁজিবাজারের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? নাম্বার 1 সেটা হলো যে আপনার লোকাল বাজারটাকেই ভাইব্রেন্ট করতে হবে। 1 নাম্বার, লোকাল বাজারটা যদি ভাইব্রেন্ট হয়, বাজারটা যদি চাঙ্গা থাকে, তখন কিন্তু এটা ওনাদের চোখে পড়বে, বিদেশি বিনিয়োগকারীদের চোখে পড়বে যে এই বাজারটা দেখেন আজকে পাকিস্তান কিন্তু 40,000-45,000 থেকে ইন্ডেক্স থেকে বাজারটা 1,60,000-এ চলে গেছে। ইন্ডেক্স 1,60,000 ফ্রম 42,000। সো আমাদের ওখানে প্রচুর বিদেশি বিনিয়োগকারী আছে।
সো আমাদের এমনিতেই বাজারটা হলো ফ্রন্টিয়ার মার্কেট। এখন ফ্রন্টিয়ার মার্কেটের বিনিয়োগকারী বিদেশি বিনিয়োগকারী খুব বেশি না। বিদেশি বিনিয়োগকারী ইমার্জিং মার্কেটের দিকে বেশি ঝোঁকেন, যেটা হলো ফ্রন্টিয়ার মার্কেটের এক ধাপ উপরে ইমার্জিং মার্কেট। সো ওনারা বেশিরভাগ ইন্টারেস্ট দেখান ইমার্জিং মার্কেটের দিকে। সো ফ্রন্টিয়ার মার্কেট থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর এটা বের হয়ে আসার জন্য এটা সম্মিলিতভাবে সবাইকে নিয়ে কিন্তু কাজ করতে হবে। এটা শুধু বিএসইসির কাছে সম্ভব না, শুধু ডিএসসি কিংবা ইন্ডিভিজুয়াল কারো সম্ভব না। ইন্ডিভিজুয়াল যারা আমরা আছি সহ ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিবিএ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, আপনার এসইসি ভূমিকা রোল পালন করবে এসইসি। সো এই সকলকে মিলিয়ে, সব স্টেক হোল্ডারদের মিলিয়ে আমরা এখান থেকে যদি ফ্রন্টিয়ার মার্কেট থেকে যদি ইমার্জিং মার্কেটে বেরোতে পারি, তাহলে পরে আমাদের ফরেন বিনিয়োগকারী অনেক বেড়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আহমেদ রশিদ লালী, আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এবং আলোচনা এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।